হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। প্রিয় দর্শক, সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। আর এই সময়টিতে এমন সব ব্যক্তিত্বদেরকে নিয়ে আমি হাজির হয়ে যাই যাদের সাথে গল্প করে আমরা অনেক গল্প তো শুনতে পারি, আর একই সাথে আমাদের জীবন মন সব কিছুই কিন্তু অনেক বেশি রঙিন হয়ে ওঠে। আমাদের সাথে আজ রয়েছেন যে শিল্পী, তার সাথে পরিচয় করে দেব, কিন্তু তার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হারবাল নিবেদিত আমাদের আজকের তারকায়। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের তারকার সাথে। তিনি বাংলা গানের একজন ভার্সেটাইল সঙ্গীত শিল্পী, যার গান শুনে শ্রোতাদের মেঘাচ্ছন্ন হৃদয়ে নীল দুঃখ বাড়িতে সুখের বৃষ্টি ঝরে। কখনো কখনো তারা বর্ষার জলজ হাতের আদরের মিহি ছোঁয়া পান, আবার কখনো বা প্রগাঢ় নীল আকাশে খুঁজে পান পেজো তুলোর উড়াল সুখ। আমি বলছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, এবং একই সাথে আমি বলবো যার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, আমাদের আলোমারা মিনুর কথা। অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত মিনু আপু, কেমন আছেন? তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, ডিবিসিকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমি খুব ভালো থাকি। হ্যাঁ, যারা বৃষ্টি ভালোবাসে তাদের জন্য এই আষাঢ় মাস বা বৃষ্টির যে সময়টা, সেটা যেন আমি বলবো একটু আশীর্বাদ তুল্য। কারণ একটু আনমনে হয়ে যাওয়া, একটু নিজের মতো করে গুনগুন করে গান গাওয়া, তাই না? অনেক কিছু একসাথে কাজ করে। আমি তো মানে এখানে আসার আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বারান্দায় দাঁড়িয়ে কতক্ষণ ঝুম বৃষ্টিটা অনুভব মানে খুবই উপভোগ করলাম, ভালো লাগলো। আস্তে আস্তেও বৃষ্টি। যাক, তোমার সাথে আমার একটা জিনিস খুব মিলে গেল, সেটা হচ্ছে আমিও আমার বারান্দায় দাঁড়িয়ে, যেহেতু পাশে লেক আছে, মানে বৃষ্টির পানিটা যখন লেকে পড়ছিল সেটা দেখছিলাম, আর আনমনে হয়ে তোমার গানই গাচ্ছিলাম আসলে। কারণ যেহেতু মিনু আপুর সাথে দেখা হবে, তো থ্যাংক ইউ। মিনু আপু যাত্রাটা তো একদম ছোটবেলা থেকে আমরা যতটুকু জানি, এবং খুব অল্প বয়সী, মানে যে সময়টাতে আমি বলবো কৈশোরকাল, ভালো মন্দ অনেক কিছু বুঝবার বা তারকা খ্যাতি অনেক কিছু বুঝবার আগেই তারকা হয়ে যাওয়া, সেই ছোটবেলাটা কেমন ছিল মিনু আপুর? ওই ছোটবেলাটা আমি এত বেশি মিস করি। মানে আমার মনে হয় আমার শৈশব, কৈশোর, তারুণ্যটা, তখনকার বাংলাদেশ একটা মানে সত্যিকার আমরা যেটা বলি সবুজ শ্যামল আমার দেশ, এবং বৃষ্টিমুখর নদী মাতৃক দেশ। আমি একটু গ্রাম ভালোবাসি আর প্রকৃতি ভালোবাসি। বাঙালি ঐতিহ্য যা হয় সব কিছুই আমি শৈশবে খুব এনজয় করেছি। মানে মাছ ধরা, নৌকা বাওয়া, নদীতে ঝাঁপাঝাঁপি উঠেছিল, তাই না প্রথম শৈশব? আমার মায়ের বাড়িতে, আমার মেঘনায় জন্ম, দাউদকান্দি। বাবা ভোলার, কিন্তু আব্বা সবসময় মাকে এত বেশি ভালোবাসতেন, এবং আমার মা, যেহেতু এটা ঢাকার খুব কাছে, 45 মিনিট 1 ঘন্টা লাগে যেতে, তো আমরা স্কুল ছুটিতে যখন আমরা একদম ক্লাস 1-এ পড়ি, ইভেন আমরা যখন স্কুলেও পড়ি না, তখনও গ্রামটাকে আমার এখনো ছবির মতো মনে হয়। যে সেই আম বাগান, ঝুপঝুপ করে আম পড়া ঝড়ের দিনে, তারপর বিলের মধ্যে নৌকা গলুই নিয়ে মাছ ধরতে চলে যাওয়া। আমি খুব ডান পিঠে ছিলাম না ঠিক, খেলাধুলা বা এই যে এইসব জিনিস, মানে শৈশব কৈশোরের যে চঞ্চলতাটা আছে, সেটাকে আসলে সব মেয়েরা তো পারে না ওভাবে করে জীবন যাপন করতে। তো আমি বলবো এক্ষেত্রে আঙ্কেল আন্টি অনেক বেশি প্রোগ্রেসিভ ছিলেন, যারা আসলে সেই সুযোগটা করে দিয়েছে। হ্যাঁ, অনেক। আমার মা খুব সাংসারিক ছিলেন, গ্রাম ভালোবাসতেন। তো আমি আবার মায়ের কাছাকাছি এত বেশি থাকতাম যে মা যা করতেন, পিঠা বানাতেন, বা ওই গ্রামে যে মাটির চুলায় রান্না করা, তারপর বাড়া বান্ধা, তোমরা বুঝো নাকি, ওই যে ধান মানে ঢেকি দিয়ে, কাইল মশল বলে ওইটাকে, আরেকটা হলো ঢেকি, আরেকটা হচ্ছে যে গাছের গুড়িতে বড় করে একটা থাকে। তারপর ওই যে বাসার সামনে মানে উঠানে আর কি, উঠানে রাতের বেলা চাঁদ রাতে পিঠা বানানো হতো, একদিক থেকে আমরা পিঠা খেতাম, সবাই পাটিতে বসে আড্ডা দিত, আর ওই ধান রেখে ওই গরু দিয়ে
মাড়াই করা ধান হতো। মাড়াই করা, হ্যাঁ, ওগুলো এগুলো দেখতাম। দেখার সুযোগ আমাদের তো খুব কম ছিল। তারপরে ওই যে কিছু কিছু যে বললে যে সুন্দর করে ঢেকি দিয়ে ধান বানা, তারপরে হচ্ছে পিঠা বানানো, মাটির চুলায় রান্না, এই শৈশবটা আর এখনকার শহরের যান্ত্রিক জীবন অনেকটা পার্থক্য। এবং আমি বলবো এজন্যই কি আলোমারা মিনুর কণ্ঠে আমাদের দেশের গান এত বেশি আবেগী, এত বেশি মানে আমরা অনুভব করতে পারি। কারণ তোমার সেই বিখ্যাত গান মানে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা, একটা তো অনুভূতি আছে, আমি দেশকে ভীষণ ভালোবাসি। মাকে যে ভালোবাসে সে দেশকে ভালোবাসে, আর দেশ মানে সব কিছু। তো আমার কাছে মনে হয় যে এই যে গান করছি, তখনকার মানুষ এত বেশি গান পাগলা ছিল যে সারা রাত পালা গান হতো আমাদের গ্রামে, আমরাও শুনতাম। আমরা তখন এই ছোট ছোট আম্মা আব্বা, আব্বা বিশেষ করে গানের খুব পোকা ছিলেন। আব্বা গানের আয়োজন করতেন গ্রামে। তারপর সারা রাত খিচুড়ি, গরুর মাংস, ওই যে লঙ্গরখানা আর কি যাকে বলে, সারা রাত ওইটা রান্না হতো। আর আমরা স্কুল ছুটিতে যখন দেশে যেতাম, আব্বা তখন গ্রামের মানুষকে গান উপহার দিতেন। সেই রাতের বেলা প্যান্ডেল টাঙিয়ে শীতের রাতে ঢাকা থেকে, তখন মনে আছে ওই যে এখন যিনি খুব গেয়েছেন যে ওই গানটা, আলেয়া আন্টি কোক স্টুডিওতে, উনি তখন আমাদের ওখানে প্রচুর ওনার দলবল নিয়ে প্রচুর পালা গানে যেতেন। আমরা সারা রাত গান শুনতাম, হইচই করতাম। আসলে সেই বর্ণাঢ্য এবং বর্ণিল শৈশবের গল্প যতই শেষ হবে না, রাইট, যতই আমরা বলি না কেন শেষ হবে না, কারণ একটা স্মৃতির পৃষ্ঠে আরেকটা স্মৃতি, আরেকটা গল্প, সবকিছু লুকিয়ে থাকে। আমরা খুব লাকি যে আমরা একটা প্রচণ্ড সুখী, শান্তিময় পারিবারিক এবং পারিপার্শ্বিক একটা জীবন পার করেছি, যে আমাদের আশেপাশের সবাই ভীষণ মানবিক ছিল, সবাই সবাইকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, অল্পে তুষ্ট থাকতো, খুশি থাকতো। তো ওই জীবনটা না অনেক সুন্দর ছিল, ভিন্ন রকমের। তারপরে আমি বলবো যে একটা প্রজন্ম পর্যন্ত আমরা অনেক বেশি লাকি যে আমাদের এই ধরনের শৈশবের সুখ স্মৃতিগুলো এখনো আছে, যেটা মনে করে আমরা নিজেরা আপ্লুত হতে পারি। একদম ঠিক। আমি আমি তোমাকে যখন বলছিলাম না, তখন আমার চোখের মধ্যে সেই ছবিগুলো ভাসছিল। হ্যাঁ, কারণ আমি না ওই সময়টা আমি যখন চিন্তা করি আমার মেয়েটা পেল না, মা আমি পেয়েছি। সো আই এম সো লাকি, আলহামদুলিল্লাহ বলি সব সময়, যে আমরা তখন এত সুন্দর একটা জীবন পেয়েছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং আপু যে এই সময়ের বাচ্চাদেরকে এই গল্পগুলো বললে ওদের কাছে আসলে কতটা বিশ্বাসযোগ্য সেটাও আমরা বুঝতে পারি না, কারণ ওরা কিছুই দেখেনি। সো ওদের জন্য বিশ্বাসযোগ্যতাটা খুব কম, বিশ্বাসযোগ্যতা কম। এবং আমার খুব খারাপ লাগে ওদের জন্য, এই জেনারেশনের, যে ওরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, ল্যাপটপে। কিন্তু প্রকৃতি যে কত সুন্দর, নদী, দেশ, দেশের মানুষ, মানে তখন দেশ নিয়ে তো কথা হচ্ছে মিনু আপু, আমি একটু থামিয়ে দিতে চাই, একটা গান শুনতে চাই, কারণ মানে আলোমারা মিনুর কণ্ঠে দেশের গান, এটা তো অন্য রকমের একটা ভালো লাগা, এবং যে গান গিয়ে বাংলাদেশের অনেক নতুন প্রজন্মের শিল্পীরা আসলে নতুনভাবে পরিচিত হয়েছে। আমরা কি সেটা দেশের গান হতে পারে, তোমার পছন্দের গান হতে পারে। তুমি যেহেতু বললে আমি দেশের গান একটা করি, যেহেতু মানে শ্রদ্ধা রেখে বলছি, আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দু লাইন গাইছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আসলে এই গানটা না অন্যরকম একটা অনুভূতি, মানে গুজবাম হয় যখন আমরা শুনি। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের চোখ দিয়ে পানিও ঝরে। দেশকে আমরা যারা ভালোবাসি তাদের জন্য আসলে দেশের গান এক একটা আশীর্বাদ। মিনু আপু, আড্ডা হচ্ছে, আবারও ফিরতে চাই আড্ডা, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিব।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকা। নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি এখনই, থাকুন ডিবিসির সাথে। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকা। প্রিয় দর্শক, গল্প করছিলাম সঙ্গীত শিল্পী আলোমারা মিনুর সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। ফিরে এলাম মিনু আপু। আমরা তো এতক্ষণ আসলে ব্যক্তি আলোমারা মিনুর শৈশব সম্পর্কে জানলাম। এবার আমি সঙ্গীত শিল্পী আলোমারা মিনুর সাথে কথা বলবো, যার একদম শৈশব থেকে গানের শুরু এবং খুবই অল্প বয়সে, আমি যতটুকু জানি ক্লাস 9-এ থাকাকালীন সময়ে কিন্তু বাংলাদেশ বেতারে সম্পৃক্ত হয়ে যাওয়া এবং তার পরবর্তীতে আমাদের কিংবদন্তি আয়ুব বাচ্চুর করা অ্যালবামে কাজ করা, রাইট? প্রথম অ্যালবামে সেটা ছিল এবং সেই বিখ্যাত গান তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে। এবং আমি বলবো যে একটা প্রজন্মর কথা যেহেতু আমরা বলছিলাম, যে অনেকেই কিন্তু জানে না যে এই গানটা আলোমারা মিনুর, তো সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই যে নতুন করে কি এই গানটা নিয়ে কোনো ভাবনা আছে মিনু আপুর? প্রথমে আমি একটু আগে চলে যাচ্ছি। আমি যখন গান করি ক্লাস 1-2-তে, আর রেডিওতে সম্পৃক্ত হই ওইরকম 3-4-এ পড়ি যখন। আচ্ছা, তখন কচি কণ্ঠের আসরে। আমি তো যতটুকু জানি যে টানা 8 থেকে 9 বছর, মানে যত জাতীয় পুরস্কার ছিল শিশু শিল্পী বিভাগে সবগুলোই আলোমারা মিনুর ঝুলিতে ছিল। 5-6-এ যখন পড়ি তখন তো স্টেজে গান করি। চিটাগংয়ে ছিলাম তখন আমরা কিছুদিন, 81 থেকে 84 পর্যন্ত টানা। তখন যত রকমের কালচারাল প্রোগ্রাম, আব্বা একটু ভীষণ আমার প্রতি যত্নবান ছিলেন। ওনার খেলার পুতুল ছিলাম আমি, মনে করো। উনি যত সাংগঠনিক প্রোগ্রামে, আমাকে তখন বেবি লতা বলা হতো। আমি লতাজির গান, সন্ধ্যা মুখার্জির গান গাইতাম, গজল গাইতাম আর ক্লাসিক্যাল শিখতাম তখন রাখাল নন্দী বাবুর কাছে, চট্টগ্রামেই। মানে আমরা যেখানে থাকতাম আন্দর কিল্লা। এটা কিন্তু একটা ব্লেসিং বলবো, কারণ চট্টগ্রামকে আমরা জানি যে ওই অঞ্চলটা আসলে এমন যে একই সাথে সেখানে ধর্মীয় অনুশাসন যেমন চলে, ঠিক একইভাবে তারা গানটাকেও, মানে সাংস্কৃতিক পরিমণ্ডলটা অনেক বেশি গান ভালোবাসে এবং যে কোনো প্রোগ্রামে তারা গানের একটা আয়োজন রাখবেই। এবং আমরা যেই জায়গাটায় থাকতাম, বিশেষ করে জয়নাব কলোনি, ওখানে আমি 12 মাসে 13টা পূজা দেখতাম। মানে 500 ফ্যামিলির মধ্যে মনে হয় সবাই হিন্দু ছিলেন, আর মুসলিম ছিলেন মনে হয় 18-20টা পরিবার। তো আমাদের বাসা থেকে সকাল সন্ধ্যা উলুধ্বনি, তারপর মানে কীর্তন শোনা থেকে শুরু করে, আর ওখানেই আমার ওস্তাদজি থাকতেন। আচ্ছা, ওখানেই আমি ক্লাসিক্যাল শিখতাম। ওনার কাছে আমার হাতে খড়ি, কিন্তু উনি আমাকে মনে হয় অনেক ভালো কিছু শিখিয়েছিলেন। তারপর নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, ভাটিয়ালি অনুষ্ঠান করতে করতে রেডিও, টেলিভিশন, তারপরে জাতীয় পুরস্কার এর কম্পিটিশনে আমি টানা 8-9 বছর। তারপর ঢাকা এসে আবার প্রোগ্রামে আমি সংযুক্ত হয়ে গেলাম। প্রণব ঘোষ কাকা তখন আমার বাসার পাশে, আমরা একই বাসায় থাকি। তখন ছোটবেলা থেকে সিনেমা, তারপরে রিয়াজউদ্দিন বাদশাহ আঙ্কেল ছিলেন, উনি আমার ওনার ওয়াইফ ছিলেন আমার মায়ের বান্ধবী। তো উনি আবার আমাকে একটা ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়ে যান ছোটবেলায়, ওই থেকে টেলিভিশন। দেন আমি একটা নাটকের গানে আবার ডাক পাই। তখন অদির বাবা ও সেলিম আশরাফ সাহেব তখন আমাকে একটা নাটকের গানে ডাকেন, কয়েকটা ম্যাগাজিন অনুষ্ঠানে, টেলিভিশনে ডাকেন। আর ওরই মধ্যে একটা অনুষ্ঠানে আয়ুব বাচ্চু ভাইয়ের সাথে পরিচয় হয়। উনি আমার গান শুনে আমার বাবাকে বললেন যে আমি ওর গান করতে চাই। এবং সত্যি একটা কথা বলি, উনি আমার জন্য অনেক ব্লেসিং, অনেক বড় ব্লেসিং ছিলেন জীবনে। ওনার মতো একজন ক্রিয়েটিভ এবং বাই হার্ট মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর পাওয়া খুবই মানে কঠিন ব্যাপার জীবনে। লাকি আমি। তার 12টা গান যখন করলাম তখন ঠিকই আমি ক্লাস 9-এ উঠেছি সদ্য। তো এইটি ক্লাস 8-এ কথা হয়েছিল। তারপর সারগাম থেকে অ্যালবামটা বের হলো। যখন অ্যালবামটা আমি রেকর্ড করি তখন আমি রেকর্ডিং কি জিনিস বুঝি না, আমি শুধু স্টেজে উঠলে গান গাই, মানে মাইক্রোফোনটা নিয়ে গান গাই, কিন্তু রেকর্ডিংটা আমি তখন এত ভালো বুঝতাম না। তো ওখানে যে 12টা গান আমাকে গাওয়ালেন, ওই গান গাওয়া এত সহজ না, আমি এখন গাইলে ভয় পাবো, কিন্তু তখন আমি গেয়ে যাচ্ছি। তারপর গাইলাম,
তখন থেকে তারপর অদির বাবার যে বাতাসে ফোটে ফুল গানটা গাইলাম নাটকে, এরপর থেকে আমার কন্টিনিউয়াসলি টেলিভিশন, অ্যালবাম, দেশে বিদেশে প্রোগ্রাম 100টির মতো বা তারও অধিক হবে, সিনেমার। আর সবচেয়ে বেশি এনজয় করতাম আমি স্টেজ প্রোগ্রাম, যেহেতু ছোটবেলা থেকে স্টেজে গাই। তারপর সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমি প্রায় 40-50টা দেশে ঘুরেছি। লন্ডন দিয়ে যাত্রাটা বোধহয় শুরু হয়েছিল এবং ওটা বিয়ের আগে, ওটা আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি যাই। সাবিনা আপা, অ্যান্ড্রু কিশোর, হানিফ সংকেত আঙ্কেল সব মিলে আমরা তখন যাই। সাবাতানি আপাও ছিলেন। মিনাপু, আসলে যার ক্যারিয়ারের জার্নিটা আসলে এত বিস্তৃত, তার গল্প যদি শুনতে হয় তাহলে আমাদের এই স্বল্প সময়ে অল্প করে গল্প শোনা খুব কঠিন। আমরা একেবারে শেষ প্রান্তের দিকে রয়েছি। এই গল্পগুলো আসলে পরবর্তী একটা সময় আপুর সাথে আড্ডা দিয়ে আবারও শুনতে হবে। আমরা একটা গান শুনতে শুনতে আজ বিদায় নেব এবং মিনাপুর জন্য অলওয়েজ আমাদের অনেক ভালোবাসা এবং শুভকামনা ছিল, থাকবে। আমরা চাই আপুর গানগুলো বেশি বেশি করে গাওয়া হোক সবার কণ্ঠে এবং নতুন গান নিয়ে মিনাপুর পদচারণা হোক। শেষ গানটা শুনি। তুমি যার কথা বললে আমাদের বাচ্চু ভাই, তাকে শ্রদ্ধা রেখে গাইছি তারই সুর করা গান, যেটা আমার জীবনের প্রথম অ্যালবামের গান। সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা।